আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় নাগরিক পার্টির পর আরও একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে। জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে যারা কাজ করেছে তাদের অনেকেই এই প্ল্যাটফর্মের প্রকাশ্য মুখ। সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য আদর্শের সাথে একমত হতে না পেরে আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে জুলাই আন্দোলনের এই নেতারা। শুধু বক্তৃতা কিংবা স্লোগান নয়, বরং সত্যিকারের অর্থে চাঁদাবাজি, দখলদার মুক্ত রাজনৈতিক সংস্কৃতি তৈরির কাজ করবে এই প্ল্যাটফর্ম। তবে নতুন এই প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। আরও জানাচ্ছেন নূর হোসেন। ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার লক্ষ্যে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। কয়েক মাসের চেষ্টায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠা করে অভ্যুত্থানের নেতারা। তবে এনসিপির নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করা, দলে আর্থিক স্বচ্ছতা না রাখার অভিযোগ এনে এনসিপির আত্মপ্রকাশের কয়েকদিন আগে জাতীয় নাগরিক কমিটির বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেন। নতুন দলে যোগও দেননি অনেকে। জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সব পক্ষের বিচ্যুতির কারণে এবার অভ্যুত্থানে ভূমিকা রাখা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীসহ কৃষক শ্রমিকদের নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেয়া নেতারা। এদের নেতৃত্বে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। রাজনৈতিক সংস্কৃতি যদি এখনও পেশাশক্তি নির্ভর এবং চাঁদাবাজি, দুর্নীতির, রাজনৈতিক অর্থনীতি নির্ভর যদি রাজনীতি হয়, তাহলে তো আমরা যে রক্তটা দিলাম, শহীদেরা যে রক্তটা দিল, আহতরা যে আত্মত্যাগটা করলেন, এইটার তো কোনো রেজাল্ট আমরা পেলাম না। রুট লেভেলে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, ডোর টু ডোরে পৌঁছাতে চাই। আমাদের যারা ইতিমধ্যেই সারা দেশ থেকে আমরা যে সারাটা পেয়েছি, আমরা ওনাদের প্রত্যেকের সাথে কমিউনিকেট করবো। ইনিশিয়ালি কমিউনিকেট করে আমরা একেবারে লোকাল পর্যায়ে পৌঁছে যাব আর কি, এবং মানুষের স্বপ্নগুলো, সেই জায়গার সমস্যাগুলো, প্রত্যেকের যে সমস্যাগুলো আছে সেগুলো অ্যাড্রেস করে সমাধানের রাস্তা বের করার চেষ্টা করব। জুলাই গণহত্যার বিচার, চাঁদাবাজি, দখলদারিত্বের অবসান, গণমানুষের সমস্যা সমাধান, রাজনৈতিক দলগুলোর উপর চাপ প্রয়োগের প্রাথমিক লক্ষ্য নিয়ে শিগগির এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান প্রধান উদ্যোক্তা। বলেন, প্রয়োজনে গঠন করা হবে রাজনৈতিক দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মতামত সংগ্রহের কাজ। জুলাইয়ের যে চাহিদা স্পিরিট ছিল, সেই চাহিদা স্পিরিটগুলোকে আমরা আপহোল্ড করতে চাই। প্রথমত গণহত্যার বিচার সহ আপনার শহীদ এবং আহতদের ব্যাপারে আমরা দেখছি, এখনও শহীদ আহতদের নানা জায়গায় আমরা দেখছি ওনারা অবহেলিত, উপেক্ষিত। তাদের সম্মান মর্যাদার প্রশ্নটাকে আপহোল্ড করা, গণহত্যার বিচারটা যেন সরকার যথাযথভাবে পদক্ষেপ নেয়, সেইখানে আমরা কাজ করতে চাই। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণে আমরা কাজ করতে চাই। আমরা মূলত চাই ফ্যাসিবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী একটা রাজনীতি। জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আন্দোলন করে স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বিদায় করলেও রাজনীতিতে নতুন বাস্তবতায় জুনায়েদ আর হাসনাতদের পথ এখন দুই দিকে। তারপরও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য শুভকামনা জানালেন হাসনাত। বাংলাদেশপন্থী রাজনীতি যারাই করবে, আমরা বিষয়টা হচ্ছে আমাদের সবার সাথে রাজনীতির মধ্যে একটা সহযোগিতামূলক সম্পর্ক, প্রতিযোগিতামূলক সম্পর্ক থাকবে। রাজনৈতিক বিভাজন থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একই সাথে যেহেতু বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হয়ে থাকে, অবশ্যই সেটিকে আমরা স্বাগত জানাবো। বাংলাদেশপন্থীদের একাধিক রাজনৈতিক শক্তির উত্থান দেশের গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে বলে মনে করে সদ্য ঘোষিত এনসিপির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচনের আগে সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সব সংস্কার করতে হবে। কারোর জন্য অপেক্ষা করে লাভ হবে না। সোমবার প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে সভায় ভালো কাজের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে এবং পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন ডক্টর ইউনূস। বলেন, আইন শৃঙ্খলা ঠিক না থাকলে কিছুই কাজে আসবে না। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। দুদিন পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে পুলিশের কৃতকর্মে বাহিনীর সুনাম নষ্ট হয়েছে। ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে ভাবমূর্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নির্দেশনা দেন দেশের নির্বাহী প্রধান। যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো, এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি।
এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। যেই সরকার তোমাদের নিয়ে কাজ করছে সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো, যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে, মানুষ দেশের মানুষে দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে। গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশ গঠনের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না। আমরা সেই অংশটা করব, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। বাংলাদেশকে সম্ভাবনার দেশ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, যেসব দেশ এখন বিশ্ব নেতৃত্ব দিচ্ছে তাদের কাতারে থেকেই বাংলাদেশ এগিয়ে যেতে সক্ষম। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১/১১ মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মানুষের জন্য রাজনীতি হলে নির্বাচনও হতে হবে জনগণের জন্য, যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে মানুষ। সোমবার অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে সোমবার ইফতারের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের আমলে অনলাইনে লড়াই করার জন্য সাইবার যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে যে কোনো সময়ের চেয়ে তাদেরকে আরও সক্রিয় থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, দেশ ও দেশের গণতন্ত্র নিয়ে চক্রান্ত চলছে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা, বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। দলের প্রস্তাবিত ৩১ দফার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে সঠিক নির্দেশনা কেবল বিএনপি দিয়েছে, অন্য দল শুধু কথাই বলছে। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় বিএনপিকে দায়ী করে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম, তারা চেক ব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। ঠিক 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আগামী নির্বাচনে তরুণ ও নতুন ভোটারদের বিএনপির প্রতি আকৃষ্ট করতে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সেই জন্য তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে পথসভায় তিনি কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জামাতকে নির্বাচিত করলে নেতাদের দুনিয়া সম্পদ বৃদ্ধি পাবে না, বরং আখিরাতের সম্পদ বাড়বে। পরে জুলাইয়ে শহীদ সেলিম তালুকদারের কন্যা সন্তানকে দেখতে যান তিনি। এদিন সকালে বরগুনায় মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর খুন হওয়া পিতা মন্টু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন তিনি। এ সময় মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের খরচ সংকলনের জন্য সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন জামাত আমির। সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি,
তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে। জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। নতুন আইনে ডিএনএ রিপোর্ট ছাড়াও ধর্ষণ মামলার বিচার কাজের সুযোগ আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন শেষে একথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে নারী ও শিশু দমন নির্যাতন আইন 2000-এর বেশ কিছু সংশোধনী আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হয়। ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে আরও 2টি ডিএনএ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এছাড়া শিশু ধর্ষণ মামলা পরিচালনার জন্য এই অধ্যাদেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। আইন উপদেষ্টা বলেন, নতুন আইনের বিধানে ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচার করতে পারবে। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনতে আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছু সংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়। শুধু দ্রুত সময়ে নয়, ধর্ষণ মামলার বিচার যাতে নিশ্চিত হয় এই সব বিষয়গুলো বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর প্রসঙ্গ। জাতীয় দলের হয়ে খেলার জন্য সোমবার দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারকে নিয়ে দেশের মানুষ একটু বেশি আশাবাদী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এ সময় বাইরে ছিল শত শত ক্যামেরা, মুঠোফোন আর বিপুল সংখ্যক উৎসুক জনতা। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ। প্রায় 11 বছর পর হামজা চৌধুরীর দেশে আসা, তবে এবার পা রাখলেন একজন তারকা হিসেবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ লিগ মাতানো এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলবেন, তাই তাকে বরণ করতে সিলেট ওসমানী বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। ভক্ত থেকে গণমাধ্যম কর্মীদের সামলাতে হিমশিম খেতে হয়েছে বিমানবন্দরের দায়িত্বরতদের। প্রিয় খেলোয়াড়কে একবার ছুঁয়ে দেখতে কিংবা একটি সেলফির জন্য আপ্রাণ চেষ্টা ফুটবল প্রেমীদের। আমরাও বিভিন্নের গৌরব, সিলেটের গৌরব, বাংলাদেশের গৌরব। উনি এত বড় মাপের প্লেয়ার আমাদের দেশে আসছে। সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ফুটবলে নবীন ফুটবলাররা তৈরি হবে, সেটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। অতঃপর শেষ হলো সেই মাহেন্দ্রক্ষণ। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এলেই হামজা হারিয়ে গেলেন ভিড়ে। জানালেন দেশের হয়ে খেলতে কতটা মরিয়া তিনি। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। হবিগঞ্জের নিজ বাড়ির পথ ধরার আগে গাড়ি থেকে ভক্তদের শুভেচ্ছা জানান। বাহুবলের স্নানঘাটে প্রবেশ করতেই উচ্ছ্বাসের মাত্রা ছাড়িয়ে যায় আরও বেশি। মেঠো পথে ঘরের ছেলে হামজাকে বরণ করে নেয় এলাকাবাসী। বাড়ির পাশে তার জন্য তৈরি বিশেষ মঞ্চে উঠে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হামজা। সন্ধ্যায় নিজ উঠানে জাতীয় দল নিয়ে পরিকল্পনার কথা জানান তিনি। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না খেতে হয় মাসে। লাস্ট ফিউ ডেজ কিছু মারছি না, আমি কোচের সঙ্গে বেশি করে মারছি।
জামাল বয়ানের সঙ্গে আমি কই না কিছু হতাহত হইছে না ইনশাআল্লাহ কোন সময় যাবো বাবা টুমরো খালকু গিয়া সব টিম মিট করব। বাংলাদেশের নতুন দিনের যাত্রায় নতুন সারথি হতে চান হামজা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, সিলেট, হবিগঞ্জ। গাজা ও সিরিয়ার খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতির মাঝেই গাজা জুড়ে এই ভয়াবহ হামলা চালালো দখলদার বাহিনী। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮,৫৭০ ছাড়িয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও ৫১ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতালগুলো। সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১২,০৩২ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেননি। এদিকে সিরিয়ার দেরাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন আরও ২ জন। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার রাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। জীবিত আসিয়াদের নিরাপত্তা দিবে কে? এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা ছোয়া অবস্থান কর্মসূচি পালন করেছে। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা ছোয়া। সোমবার সন্ধ্যা ৭টার দিক থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। ছোঁয়ার এমন সাহসিকতা ও প্রতিবাদের সঙ্গে স্থানীয়রাও একত্রতা জানায়। ময়মনসিংহের মূর্তিমান আতঙ্কের নাম সাবেক সংসদ সদস্য ফাজমি গোলন্দাজ বাবেল। ময়মনসিংহ ১০ আসনের মানুষ এখনও তার নাম শুনলে ভয় পায়। কারণ হাসিনার শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অমানসিক নির্যাতন চালাতো এই কুখ্যাত বাবেল। অভিযোগ রয়েছে তার পালিত হিংস্র কুকুরের খাঁচায় রেখে বিরোধীদের নির্যাতন করা হতো। সংসদ সদস্য থাকাকালে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন বাবেল। ৫ আগস্টের পর পরিবারসহ আত্মগোপনে চলে যায় এই কুখ্যাত মানুষটি। তাকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো রিপোর্ট। ৭ তারিখের পরে কিন্তু ৮ তারিখ আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এভাবে প্রকাশ্যে হুমকি ধামকি দিতেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। ওই এক টুকরা জায়গার ভিতরে বসে থাকো। তার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও তার নিজস্ব বাহিনী দিয়ে গুলি করার অভিযোগ আছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩বার ময়মনসিংহ ১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে একচ্ছত্র আধিপত্য গড়ে তোলেন এলাকায়। ওই আসনের নিজেকে ডন মনে করতেন বাবেল। বাবেলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো তার বাড়িতে বিদেশি হিংস্র কুকুরের সঙ্গে রেখে নির্যাতন চালানো হতো। ৫ আগস্টের পর উত্তেজিত জনতা বাবেলের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। বাবেল গ্রুমতাজের নেতৃত্বে সন্ত্রাসী বাবেল গ্রুমতাজ, তাদের নেতৃত্বে আমার বাড়িঘর ২-৩০০ লোক এসে আমার বাড়িঘর তছনছ করেছে। আক্রমণ করে আমাকে কুপাইছে, ইচ্ছা মরণে কুপাইছে, মাথায়, পায়ে শরীরে, সারা শরীরে বাইরেছে, কুপাইছে। কুপাই আমার মাইরা তারপরে ফালাই রেখে গেছে। আওয়ামী লীগের কিছু সন্ত্রাস বাহিনী ৬,৪০,০০০ টাকা নিছে, 2টা ফোন দিছে, আমার এরপরে কুপাইছে, আমার হাতে রকাইটে দিছে। বিরোধী মত ও এলাকায় আতঙ্ক তৈরি করতে ছিল তার নিজস্ব বাহিনী। অনেকে এই বাহিনীকে গোলন্দাজ বাহিনী বলতো। তাদের কাজ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন ও বিভিন্ন মামলায় জড়ানো। বিএনপির অনেক নেতার ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর দখলের অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে। আমার বাড়িঘর আমার সহ গফরগাঁও পৌরসভার প্রায় 8টা বাড়ি ভাঙচুর করা হয়েছে। তার মধ্যে আমি, আমার সিনিয়র জয়েন্ট কনভেনার আব্দুল সালাম, গফুর হাসান, জাহিদ হাসান স্বপন, আলামিন জনি, যুবদল নেতা সুমন, যুবদল নেতা সুশান সহ আমার জয়েন্ট কনভেনার সায়েম সহ প্রায় 8টা বাড়ি গফরগাঁও পৌরসভার ভাঙচুর করা হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা তো দূরের কথা, এখানে ভাস করায় দূর হচ্ছিল। তারা যাদেরকে রাজনৈতিক নেতা কর্মী হিসেবে মানুষ জানে, চিনে, তারা এলাকায় আক্রমণের ভয়ে, প্রাণ বাঁচানোর ভয়ে এলাকায় আসতে পারতেন না। বাবেল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের পর তার পরিবারের 5 সদস্যের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দেশ ও বিদেশে নামে বেনামে অবৈধভাবে গড়ে তোলা অঢেল সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
ইন্টারপোলের মাধ্যমে দ্রুত বাবেলকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক। এবারে মার্কেলটাইন ব্যাংক অর্থনীতির খবর। পুঁজিবাজার থেকে প্রাপ্ত লভ্যাংশের ওপর দ্বৈত করের বিধান প্রত্যাহার করে লভ্যাংশের আয়কে করমুক্ত ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তারা বলছে, লভ্যাংশের ওপর করমুক্ত সীমা প্রত্যাহার করায় বিনিয়োগে উৎসাহ হারাচ্ছে সাধারণ মানুষ। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানায় প্রতিষ্ঠান দুটি। পুঁজিবাজার তালিকাভুক্ত ও তালিকার বাইরে থাকা কোম্পানির কর্পোরেট করের ব্যবধান 10% করার দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এ সময় স্বাস্থ্য বিমার প্রিমিয়ারের ওপর বিদ্যমান 15% ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানগুলোর দাবির প্রেক্ষিতে NBR চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, আগামী বাজেটে কর অব্যাহতির বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে চলছে কেনাকাটা। দোকানগুলোতে তোলা হয়েছে তরুণ তরুণীদের পছন্দ মাফিক নানান ডিজাইনের পাঞ্জাবি। তবে ক্রেতার আনাগোনা এখনও তুলনামূলকভাবে কম। বিক্রেতাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে বাড়বে বিক্রি। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন পোশাক। তরুণদের জন্য পাঞ্জাবি পাজামা থেকে শার্ট প্যান্টের কালেকশন নিয়ে প্রস্তুত বিক্রেতারা। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে পাঞ্জাবি। বিভিন্ন রঙের ডিজাইনের পাঞ্জাবি নিয়ে বিক্রেতারা রয়েছেন ক্রেতার অপেক্ষায়। তবে দাম এবার তুলনামূলক কিছুটা বেশি। কালারফুল পাঞ্জাবিগুলো এই বছর আমাদের অনেক বেশি, যার কারণ হচ্ছে কাস্টমারগুলো কালারফুল পাঞ্জাবিগুলো চাচ্ছে। তো সব ধরনের কাজেরই আছে এখানে, নেকের কাজ আছে, হাতের কাজ আছে। মোটামুটি পাঞ্জাবির সাথে কাবলিটা বেশি চলতেছে আমাদের, বাচ্চা কাবলি বা বড়দের কাবলি, বাবা ছেলে কম্বো, ওটা বেশি চলতেছে ট্রেন্ডে। স্লিম প্যাটার্নের মধ্যে একটু হাতে একটু কাজ থাকে, একটু মানে একটু যেহেতু গরম, মানে সফট কাপড় তোমরা খুঁজছে আবার বেশিরভাগ। সাধারণ মানুষ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ঈদের কেনাকাটা। কেউ নিজের জন্য, কেউ বা প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি সংগ্রহ করছেন। তবে ক্রেতাদের আনাগোনা এখনো বেশ কম। বাইরে পাঠাবো, আমেরিকা থাকে তো, কিছু ছেলেও থাকে, ওদের জন্য কাপড় চোপড় পাঠাবো। বাড়তি এখন আমাদের তো কিনতে হবে, বাড়তি হোক আর ঈদ উপলক্ষে কিনতে হয়, তাই না? এটা দিতে হবে আর কি। আমার কেনাকাটা আগেই হয়েছে, ওয়াইফের জন্য আর কি নিতে আসছি, ওর জন্য ড্রেস নিলাম পাকিস্তানি 3 পিস। বোনের জন্য শপিং করতেছি, ঈদ শপিং করতে এসেছি, দেখতেছি আসলে। বিক্রেতারা জানালেন বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সামনের দিনগুলোয় ক্রেতার আনাগোনা বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। কায়কোবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এই ছিল সকলের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।